উন্নয়নের ক্ষেত্রে সমস্ত জায়গায় প্রথম স্থান অধিকার করে থাকে। কি হয়েছে কি হয়নি সেটা বড় বিষয় নয়, কিন্তু প্রত্যেক হেডেই এই সরকার গোল্ড মেডেলিস্ট। মুখ্যমন্ত্রী বলেছিলেন সারা পৃথিবীতে এরকম সরকার কোনোদিন আসেনি, আবার সেটা প্রমাণিত হলো। 24 ঘন্টার আগেই প্রকাশিত পিএসসি ওয়েস্ট বেঙ্গলের পার্ট 2 ক্লার্কশিপের পরীক্ষার যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকা প্রত্যাহার করে নিল। এক অভূতপূর্ব পরিস্থিতি। বিভিন্ন চাকরির ক্ষেত্রে দুর্নীতি, পরীক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ, কার্যত যে কোনো চাকরি প্রার্থীর সঙ্গে দোকানদারের আচরণ, এ বহু অভিযোগ রাজ্য সরকারের কাছে ছিল। কিন্তু প্রথম নজিরবিহীনভাবে পিএসসির এই পুরো লিস্টটাকে উইথড্র করে নিয়ে সরকার স্বীকার করে নিল এর মধ্যে কোনো স্বচ্ছতা নেই, এটাও সম্পূর্ণভাবে দুর্নীতির বাইরে নয়। বহু ছাত্রছাত্রী, বহু পরীক্ষার্থীর অসন্তোষ আছে। আশ্চর্যজনকভাবে পার্ট 1-এ যেখানে 3 লক্ষের বেশি পরীক্ষার্থী ছিল, ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে 7,227টি পদ খালি আছে। পরবর্তী ক্ষেত্রে যখন 65,000-এর কিছু বেশি আবার পরীক্ষা দিলেন পার্ট 2-তে, তখন সেই সংখ্যা কমে দাঁড়ালো 6,862-তে। এর কি ব্যাখ্যা আছে সেটা একটা দেবার চেষ্টা করেছেন যদিও পিএসসি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে কোনো কাট অফ মার্কসের রেট নেই। কত নাম্বার কে পেয়েছেন সেটা পরিষ্কারভাবে কারোর সামনে নেই। রোল নাম্বারের পাশে নাম নেই, যেখানে আরটিআই অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে এই সমস্ত ক্ষেত্রে যথাসম্ভব এবং যত দূর সম্ভব স্বচ্ছতা রাখা হবে। কিন্তু আবার একটি অস্বচ্ছতার নিদর্শন নতুন করে রাজ্য সরকার আমাদের সামনে তুলে ধরলেন। একটা তালিকার আপনাদের দেখাচ্ছি, এই সিরিয়ালে এসছে 1375, একটা মেরিট লিস্ট তৈরি হচ্ছে। তালিকার 1375 সিরিয়াল নাম্বারের পরে হচ্ছে 1376, তার পরের সিরিয়াল নাম্বার। দুজনই এসসি ক্যান্ডিডেট এখানে থ্রু করেছেন, কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 3,331 জন। এত বড় একটা গ্যাপ। অর্থাৎ 65,000 যে পরীক্ষার্থীর মধ্যে তারা মেরিট লিস্ট তৈরি করছেন পরীক্ষার ভিত্তিতে, তার মধ্যে এই লিস্টে দেখা যাচ্ছে যে একটি সিরিয়ালের সঙ্গে পরের সিরিয়াল নাম্বারের মধ্যেখানে গ্যাপ হচ্ছে 7,331-এর। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থাকে বিচার করবে? এই সরকার এখনো পর্যন্ত 2টো টেট পরীক্ষা নিতে পেরেছিল, তাও সম্পূর্ণ নির্ভুল নয়। তারা গ্রুপ ডিকেও পিএসসির মধ্যে ঢুকিয়েছে, কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে এই যে নজিরবিহীন তারা ঘটনা ঘটিয়ে দিলেন। শোনা যাচ্ছে চেয়ারম্যান নাকি এ মাসেই তার শেষ, তিনি চলে যাওয়ার আগে এই কাজ করলেন। এটা নিয়ে তো বিভিন্ন সময় মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হতো। দ্বিতীয় একটি বিশেষ ঘটনার দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পশ্চিমবঙ্গে ধর্মের ওপরে ভিত্তি করে রিজার্ভেশন আছে। এখানে মাইনরিটিসদের রিজার্ভেশন দেওয়া হয়েছে, যদিও মাইনরিটিসরা বলেন যে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড। এখানে কোনো উচ্চ নিচ নেই, এখানে কোনো বর্ণ বৈষম্য নেই, কোনো বর্ণবিদ্বেষ নেই, তাদের মধ্যে কোনো জাতিভেদ নেই। এটা নিয়ে বিভিন্ন সময় মামলা হয়েছে, বহু বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু আমি একটি বিশেষ ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করব। ওবিসি তালিকাভুক্ত আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে মানুষদের তাদের মধ্যে নিয়ে আসা হয়েছিল, সেটা প্রায় পশ্চিমবঙ্গের জনসংখ্যার 96%-রও বেশি, কি আরেকটু বেশি হবে, তারা রিজার্ভেশনের আওতায় চলে এসেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আগে থেকে যারা ওবিসি কোটায় ছিলেন, দেখা যাচ্ছে পার্ট 1 পিএসসির ক্ষেত্রে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল কাস্টের জন্য যে লাস্ট
কাট অফ আছে মার্কসের, সেটা হচ্ছে 65। ওবিসি এ মানে যেখানে মাইনরিটিসদের রিজার্ভেশন দেওয়া হয়েছিল, ওবিসি এর হচ্ছে 43 মার্কস, হচ্ছে কাট অফ মার্কস হচ্ছে 43। এবং ওবিসি বি মানে যারা আগে থেকেই ওবিসি ছিলেন এবং বামফ্রন্টের জমানায় 100 রোস্টারের মধ্যে দিয়ে তারা 2011 সালে চলে যাবার ঠিক আগে যখন এই রিজার্ভেশনটা তারা চালু করে দেন, তখন তারা ওবিসিকে ওবিসি এ এবং ওবিসি ক্যাটাগরিতে ভাগ করেছিলেন। এই ওবিসি বি মানে আগে থেকে যারা ওবিসি ছিলেন তাদের কাট অফ মার্কস হচ্ছে 56.33। এসসি শিডিউল কাস্টের কাট অফ মার্কস হচ্ছে 48.67 আর ওবিসি এর কাট অফ মার্কস হচ্ছে 43। তাহলে এটা কোন ধরনের বৈষম্য বা কোন ধরনের সাম্য এটার মধ্যে দিয়ে আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে? এরা কোনো পরীক্ষা দুর্নীতির বাইরে নয়। প্রকাশ্যে সিনিয়র ডাব্লিউবিসিএস অফিসাররা তারা প্রকাশ্যে বলছেন যে ক্যাটাগরির মধ্যে দিয়ে এ ধরনের কিছু মানুষকে চাকরি দেওয়া হচ্ছে যারা বিভিন্ন সময় বাংলা লিখে তারপর গুগল থেকে ট্রান্সলেট করছেন, যাদের সামান্যতম ইংরাজি ব্যাকরণের জ্ঞান নেই, তারা এ ধরনের উচ্চ পদে আসীন হয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের আরেকটি নবতম নিদর্শন হলো আজকের এই ঘটনা। সরকার বলছেন আমরা কোনো কিছু করতে গেলেই কিছু মানুষ আদালতে চলে যাচ্ছে, কিছু মানুষ আদালতে গিয়ে উন্নয়ন বন্ধ করছে, চাকরি বন্ধ করছে। মানুষ উন্নয়ন দেখতে চায় না, মানুষ অগ্রগতি দেখতে চায় না। তাহলে আজকে এই যে 3 লক্ষের বেশি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিলেন, এই ক্লার্কশিপের পরীক্ষার জন্য যে 65,000 পার্ট 1-এ সিলেক্টেড হয়ে যারা পরীক্ষা দিলেন এবং যারা বলছেন আমরা 65-70 স্কোর করেছিলাম পার্ট 1-এ, আজকে সেখানে গিয়ে এরকম বহু আছেন। আমাদের সঙ্গে বহু ছাত্রছাত্রী বিজেপি পার্টির সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করছে, পার্টি অফিসে এসে জানাচ্ছে যে তাদের পার্ট 2-তে তাদের নাম সম্পূর্ণভাবে নেই। যাদের পার্ট 1-এ নাম ছিল, পার্ট 1-এ নাম ছিল না, কোন এক অজানা মানে অদৃশ্য অঙ্গুলি হেলনে তারা পার্ট 2-তে এই তালিকার মধ্যে চলে এসেছেন। এখন সরকার স্বাভাবিকভাবেই বলতে পারেন এই তালিকায় অস্বচ্ছতা আছে বলে আমরা 24 ঘন্টার মধ্যে তালিকাকে আমরা প্রত্যাহার করে নিয়েছি। তাহলে এর পরে যে নতুন তালিকা তৈরি হবে সেখানে কোনো চাকরি প্রার্থী কোর্টে চলে যাবেন, কোর্টে যাওয়ার পরে পুরো লিস্টার উপরে একটা স্থগিতাদেশ জারি হয়ে যাবে। এভাবে এক এক প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে আজকে 2011 সাল থেকে প্রতারণা চালিয়ে যাচ্ছে বর্তমানের রাজ্য সরকার। এই সরকার যারা বিভিন্ন প্রকল্প নিয়েছেন, যারা মানুষের দুয়ারে রেশন না সন্ত্রাস সবই পৌঁছে দিচ্ছেন দুয়ারে, তাদের আরেকটি নিদর্শন হলো আমাদের রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্যত 2012 সালে মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রীর কোট আনকোট বক্তব্য ছিল, তিনি একটি সভায় বললেন যে আজ থেকে আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থাকবে না, ওটা ওই কেন্দ্র দেখো, ওটা একদম ফালতু বিষয়। আজ থেকে আমি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলাম। কোন আইন কোন ধারার বলে তৈরি হয়ে গেল? শুধুমাত্র একটি সভায় ঘোষণার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সমস্ত কার্ড তাদের কোডিফাইড সিস্টেম করে তাদের যে র্যাক ছিল সেগুলো ওজন দরে বিক্রি করে রেখে দেওয়া হলো, রাজ্য কোষাগারে সেই টাকা জমা পড়লো। এরপরে এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংক যদি ধরি, যেদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে কার্যত ডিফাঙ্ক্ট করে দেওয়া হলো সেদিন সেখানে নথিভুক্ত বেকারের সংখ্যা ছিল 70 লক্ষের বেশি। একদিনে বেকার সংখ্যা হয়ে গেল পশ্চিমবঙ্গে 0। একটি অ্যাপসের মধ্যে দিয়ে যারা এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম রেজিস্টার করালেন, এই মুহূর্তে তাদের সংখ্যা হচ্ছে 35 লক্ষ। আর যে সমস্ত বেকারকে যুবশ্রী পাচ্ছেন বলে, ভাতা পাচ্ছেন বলে সরকারের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে, প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত 1 লক্ষ আজকে বেকার তারা ভাতা পান। প্রথমেও যে তালিকা ছিল আজকেও সেই তালিকা আছে। তাহলে এ রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের ভূমিকা কি? মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি চাকরি সবসময় পাওয়া যাবে না, আমাদের বেসরকারি চাকরির দিকে পৌঁছতে হবে, আমাদের স্বনির্ভর হতে হবে। বারবার উনি বক্তৃতায় কথা বলছেন, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হলো এমপ্লয়মেন্ট ব্যাংকে আজকে তারা কোনোভাবে
কোনো চাকরি প্রার্থীর ক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি হোক কিংবা স্বনির্ভর প্রকল্পে হোক, তার জন্য তাদের কোনো সহযোগিতা নেই। রাজ্যে ৭৩টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ১১০ জন WBCS অফিসার তাদের কর্মরত। এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মচারীদের মাইনে দিতে এবং এস্টাবলিশমেন্ট মেনটেন করতে গিয়ে সরকারের প্রতি বছর খরচা হয় ১০০ কোটি টাকার সামান্য কিছু বেশি। প্রতি বছরে ১০০ কোটি টাকা খরচা করে ১১০ জন WBCS অফিসার, যাদের ন্যূনতম বেতন হয় লক্ষ টাকার কিছু কম, না হলে লক্ষাধিক টাকা যাদের বেতন, এই ১১০ জন মানুষকে কর্মহীন করে রাখা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। তাদের কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদের কেরিয়ারকে কার্যত পচিয়ে দেওয়া হচ্ছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে দুটি প্রজেক্ট আছে মোদী সরকার ক্ষমতায় আসবার পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আধুনিকীকরণ করবার জন্য, তারা যে NCS এবং NCC, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এবং ন্যাশনাল কেরিয়ার সেন্টার যেটা তৈরি করা হয়েছে, তাদের কাজ হচ্ছে এমপ্লয়ার এবং এমপ্লয়ির মধ্যে সম্পর্ক স্থাপন করা, যারা এমপ্লয়মেন্ট চায় তাদের উৎকর্ষ বাড়ানো, তাদের টেকনিক্যালি তাদের হেল্প করা এবং দুজনের সঙ্গে সম্পর্ক স্থাপন। তার জন্য বেশ কয়েকটি জায়গায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সেন্টারগুলোকে আধুনিকীকরণ করা হয়েছে, সেখানে একজন প্রফেশনালকে নিয়োগ করা হয়েছে। কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে তার খরচা চালায় কেন্দ্রীয় সরকার, কিন্তু এই রাজ্য সরকার এখানে তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। আজকে একটি বিশেষ বিষয়, নির্বাচনের ঠিক আগে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে বলেছিলাম যে বন সহায়ক নিয়োগের ক্ষেত্রে ৮০০টি পদের জন্য ১০ লক্ষ অ্যাপ্লিকেন্ট ছিলেন। এই ১০ লক্ষ মানুষকে চাকরি দেবার জন্য ১.৫ মাসের মধ্যে তারা ইন্টারভিউ কমপ্লিট করলেন। ১০ লক্ষ অ্যাপ্লিকেন্টের ইন্টারভিউ হলো ১.৫ মাসের মধ্যে। ৪৫ দিনের মধ্যে তাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল। তাদের মধ্যে ৮০০ জন শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চাকরি পান ২০০০ জন। কিভাবে, কোন পদ্ধতিতে তারা চাকরি পেলেন, লিস্ট কোন বাড়ি থেকে এলো, কোন মেধার উপরে ভিত্তি করে তাদের চাকরি হয়েছিল, যাদের যাবার কথা ছিল বনে তারা কেন অরণ্য ভবনে, আমরা প্রশ্ন তুলেছিলাম, তারা কেন একদম সুসজ্জিত হয়ে তারা অরণ্য ভবনে ঘোরাফেরা করছেন বনকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে। পরবর্তীকালে পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বিষয়টি নিয়ে তদন্ত হবে। আমি জানলাম না কখন কোনো মন্ত্রী চেয়ার থেকে সরে গেলে বা চেয়ার ছেড়ে আরেকবার চেয়ারের দিকে ফিরে এলে তদন্ত বন্ধ হয়ে যায় কিনা। কিন্তু এই বন সহায়কের যে দুর্নীতি হয়েছিল আজ পর্যন্ত সরকার এটা মানুষের সামনে সেটা নিয়ে আসতে পারেননি। মিউনিসিপ্যাল কর্পোরেশনের সার্ভিস যে কমিশন, সার্ভিস কমিশন যেটা আছে, কিভাবে নিয়োগ হচ্ছে, এবছরই সম্ভবত ফেব্রুয়ারি মাসে এর পরীক্ষা হয়। সেখানেও দুটো পার্টে পরীক্ষা হওয়ার কথা। ৭০টি সম্ভবত পোস্ট ছিল। প্রথম পরীক্ষা হয়ে গেল। এখন যারা পরীক্ষার্থী ছিলেন তারা বলছেন তারা ফোনে যোগাযোগ করলে দ্বিতীয় পরীক্ষার্থী কবে দ্বিতীয় পরীক্ষাটা হবে সেটা কারোর জানা নেই। কিন্তু শোনা যাচ্ছে সেখানেও নাকি মোটামুটি নিয়োগ শুরু হয়ে গেছে। আজকে কোঅপারেটিভ সার্ভিস কমিশন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? ৫ লক্ষ সরকারি শূন্য পদকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। পুলিশের ক্ষেত্রে আগামীকালও পুলিশের একটি পরীক্ষা আছে। পুলিশ পরীক্ষা দিয়ে যখন মাঠে যাচ্ছে সেখানে দালাল তৈরি আছেন, টুল চেয়ার নিয়ে বসে আছে, যে সাধারণ মানুষের থেকে তারা সরাসরি প্রকাশ্যে ফোন করে টাকা চাইছে, টাকা না দিলে ভর্তি হবে না। এই অভিযোগ প্রকাশ্যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা করছেন, এই অভিযোগ পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা করছেন। বিভিন্ন সময় সরকারি দফতরের সামনে ঘেরাও করা হচ্ছে, কারণ তাদের তালিকা তৈরি হয়ে গেছে কিন্তু তাদের এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি। এই অস্বচ্ছতার বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই কোভিড পরিস্থিতিতেও যেমন আমরা এটা মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, মিটিং মিছিল তো বড় সম্ভব নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আগামী বিধানসভায় আমাদের এটাই হবে আমাদের সবচেয়ে বড় ইস্যু, যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্টের যে সমস্যা আছে, দিনের পর দিন একটার পর একটা ডিপার্টমেন্টকে সম্পূর্ণভাবে ডিফাঙ্ক্ট করে দেওয়া হচ্ছে। এই লিস্টকে কেন উইথড্র করলেন তারা, তা নিয়ে কেউ এসে সামনে বিবৃতি দিন, সরকারের পক্ষ থেকে জানান যে পিএসসির পরীক্ষার্থীরা এত ৩ লক্ষের বেশি সেখানে পরীক্ষার্থী ছিলেন, তাদের মধ্যে প্রথম পার্টে ৬৫,০০০-এর বেশি কোয়ালিফাই করলেন,
65,000 পরীক্ষা দিলেন, তাদের লিস্ট বেরোলো। সেই লিস্ট বেরোনোর পরে 24 ঘন্টার আগেই, এই যে বললাম এগিয়ে বাংলা, এ ঘটনা কোথাও ঘটেনি, এক্ষেত্রেও বাংলা এগিয়ে থাকলো। 24 ঘন্টার মধ্যে লিস্টটি কেন উইথড্র করলেন? এর কারণ আজকে সরকারকে মানুষের সামনে এসে বলতে হবে। কারণ আজকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বহু ছাত্রছাত্রী, বহু ছেলে মেয়ে জানেন না যে তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড নেই। কার্ড ওজন দরে বিক্রি করা হয়েছে। যে র্যাকে কার্ড থাকা হতো, সরকারি নির্দেশ মেনে সেই কার্ড এবং র্যাক বিক্রি করে সেই টাকা জমা দেওয়া হয়েছে রাজ্য কোষাগারে। আজকে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে চারিদিকে যুবশ্রীর প্রচার চলেছে, এই যে যুবশ্রী মানে 1 লক্ষ যুবককে শ্রী করেছেন আর শ্রীহীন করে দিয়েছেন 34 লক্ষ যুবককে। 17 লক্ষ যারা এনলিস্টেড ছিলেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, তাদের মধ্যে বহু মানুষ জানেনই না যে তাদের কার্ড আর নেই। তারা জানেন এখনো আমাদের কাছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, আমাদের ভবিষ্যতে ডাক পেতে পারি। এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সরাসরি কোনো দফতরে কাউকে চাকরি দিতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। প্রত্যেকটা চাকরির ঘোষণাপত্রকে পাবলিক করতে হয়, পাবলিক ডোমেনে নিয়ে আসতে হয়। কোনো ডিপার্টমেন্ট শুধুমাত্র কোঅপারেটিভ, শুধুমাত্র এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে চাকরি দিতে পারে না। তাই তাকে যদি পাবলিক করতে হয়, সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে, এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে তাদের এক্সপার্টাইজ ডেভেলপ করার ক্ষেত্রে, এমপ্লয়ারের সঙ্গে এমপ্লয়ির যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে। এখানে সেই কাজ হয়নি। বছরে 100 কোটি টাকা খরচা করে, মানুষের ট্যাক্সের টাকা নিয়ে, পশ্চিমবঙ্গ রাজ্যের টাকা নিয়ে 100 কোটি টাকা খরচা করে 110 জন WBCS অফিসারের কেরিয়ারকে শেষ করে তাদের শুধুমাত্র ওখানে নিউজ পেপার পড়ার, চা খাওয়া ছাড়া কার্যত কোনো কাজ নেই। একটা ডিফাং ডিপার্টমেন্ট চাপিয়ে রেখে এই যে দিকে দিকে প্রচার হচ্ছে শ্রীর, আজকে এটা নিয়ে আমরা আগামী বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রকৃত অবস্থা কি আছে আনএমপ্লয়মেন্টের সেটা তুলব। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত জায়গায় সরকারি শূন্য পদ, বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটি স্থায়ী অধ্যাপকদের পদ খালি আছে, সেখানে কোনো নিয়োগ নেই। ইউনিভার্সিটি নিয়ে কোনো কথা বলতে গেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি। অর্থাৎ একটা আচার্য উপাচার্যের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন না তারা। তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো প্রবলেম নিয়ে, সেন্ট্রাল এড নিয়ে দুজনের মধ্যে কোনো বাক্যালাপ হবে না, এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। 5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় করে একটা সরকার, আর তারা শুধু একটার পর একটা প্রজন্মকে ধ্বংস করছে তাই নয়। মুখ্যমন্ত্রী বলছেন সম্পূর্ণ শিক্ষা বিনা পয়সায় হয়ে গেছে। যে কোনো কলেজে আপনি যদি অ্যাডমিশন নেন, যদি ইউনিয়নের চাঁদা বাদও দেওয়া হয়, তাহলে ডেভেলপমেন্টের নামে এক একটা কলেজে এক এক ধরনের রেট। আপনারা এখানে সাংবাদিক আছেন, জার্নালিজম অনার্স, আপনি দেখুন কলকাতার কোনো কলেজে 19,000, কোনো কলেজে 27,000, কোনো কলেজে 37,000। এটার জন্য সরকারের কোনো সুষম নীতি থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না। এক এক কলেজের আজকে লেডি ব্রেবনের এক ধরনের চার্জ, আবার আমাদের দক্ষিণ কলকাতা বাসন্তী দেবী সেখানে আরেক ধরনের আজকে স্টুডেন্টদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের মনে হয় এই যে পিএসসিকেও যে জায়গায় তারা নামিয়ে এনেছেন, WBCS এর স্তরকে যে জায়গায় বর্তমান সরকার নামিয়ে এনেছে, এটা টেট দুর্নীতির থেকে কোনো অংশে কম নয়। কার্যত এই যে তালিকা তারা মানুষের সামনে এনেছেন এবং এই যে তালিকা তারা যারা উইথড্র করলেন, এর মধ্যে এতটাই অস্বচ্ছতা যে এর থেকে বড় দুর্ঘটনা বা হয়েছে কিনা জানা নেই। এই দেখুন 1375 আর এখানে 1376, এই মাঝখানে 2-এর ব্যবধান হচ্ছে 7,331, 7331, 1375, 1376, এই দুটোর ব্যবধান হচ্ছে 7,331। এই ধরনের তালিকা আজকে সামনে নিয়ে এসেছেন। স্বচ্ছতার কথা বলা হচ্ছে, রোল নাম্বার আছে, কারোর পাশে নাম নেই। কেন নাম নেই? কোন পার্ট 2 এর মধ্যে কাট অফ মার্কস যেটা কি আছে, কাট অফের লেভেলটা কোনখানে পৌঁছেছেন সেটা তৈরি হচ্ছে। এই সরকারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সমাজকে, অবিভক্ত সমাজকে ধর্মের নামে ভেঙে টুকরো করা। এই সরকারের কাজ হচ্ছে শুধুমাত্র একটি সম্প্রদায়কে পাইয়ে দিয়ে
এবং তাদের বিজেপির বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক করে তোলা এই ঘৃণ্য অবস্থার বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গ বিজেপি আন্দোলন করবে এবং আগামী বিধানসভায় এটাই হবে। এই রাজ্যের এমপ্লয়মেন্টের অবস্থা নিয়েই আমরা একটা মানুষকে বিধানসভার মধ্যে আমরা সংসদীয় পরিসরে আমরা আন্দোলন করব, ব্যাস। আর কিছু বলবো আচ্ছা, সুমিতা, দুটো জিনিস আজকে এনডিএ তরফ থেকে বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে মুখ্যমন্ত্রী যে রোডের সফর সেটাকে বাতিল করা হয়েছে এবং সেক্ষেত্রে যে বক্তব্যটা দেওয়া হয়েছে যে তিনি বক্তব্যটা জানি। প্রথম কথা হচ্ছে কেন্দ্রে যে সরকার রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএর সরকার নয়, কেন্দ্রে ভারত সরকার আছে। পশ্চিমবঙ্গের মাইন্ডসেটটা এই জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার এটা কোনোদিন রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। 2011 সাল থেকে এটা তৃতীয়বারের জন্য নির্বাচিত হবার পরেও তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে গেছে। এখন আন্তর্জাতিক আঙিনায় যে কোনো বিষয় কে অর্গানাইজ করছে, সেখানে কারা উপস্থিত থাকছেন এবং সেখানে কি বিষয় আলোচিত হচ্ছে এটা অত্যন্ত স্পর্শকাতর। এবং সাম্প্রতিককালে এই একটা ভোলাটাইল যখন কন্ডিশন হয়ে গেছে, সেখানে বিভিন্ন দেশের সঙ্গে বাইল্যাটারাল রিলেশনশিপও যখন অত্যন্ত স্ট্রেন হয়ে যাচ্ছে, তখন এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এ কারণেই, কারণ এ ধরনের বিভিন্ন মঞ্চে আমাদের দেশেই কখনো আজাদ কাশ্মীর নিয়ে প্রশ্ন উঠে যায়, কখনো বিভিন্ন সময় ভারতবর্ষে মানবাধিকারের প্রশ্ন ওখানে চলে যায়। যারা চীনে 12 ঘন্টা কেন মানুষ কাজ করে কোনোদিন প্রশ্ন তুলতে পারেনি, চীনের আগ্রাসন নিয়ে কোনোদিন প্রশ্ন ওঠে না, মানবাধিকারের নামে কখনো কখনো এই সরকারকে অসহিষ্ণু বানিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে সরকারের একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য যদি বিদেশ মন্ত্রকের কেউ যান বা দেশের অন্য কেউ প্রতিনিধিত্ব করেন, তার বক্তব্যকে মনিটর করার বা সেন্সর করার বা তাকে গাইড করবার মতো অবস্থায় থাকে বিদেশ মন্ত্রক। কিন্তু এক্ষেত্রে বিদেশ মন্ত্রকের সে অবস্থা নেই, থাকে না। সুতরাং একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে রাজ্যের পুরো দেশের বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক আঙিনায় ভারতবর্ষের অবস্থানকে ব্যক্ত করতে পারাটাই বিষয়টা একটু কঠিন। এক্ষেত্রে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, এর বাইরে যদি বেশি কিছু বলার থাকে তারা বলতে পারবে। আমি একটা দলের প্রতিনিধি, ঘটনাচক্রে আমার দল এই মুহূর্তে এই দেশকে পরিচালনা করবার দায়িত্ব পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে হিংসে পুরো হিংসে, কি বলছেন? কিসের হিংসা? এই যে যেতে দেওয়া হলো না, কারণ বিজেপির রাজনীতি হিংসার রাজনীতি নয়, অসহিষ্ণুতার রাজনীতি নয়। তৃণমূল কতটা হিংস্র আজকে সাম্প্রতিককালে সেটা প্রমাণ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে অসমে যা হচ্ছে সেখানে কেন, ওটা আসামে বিজেপি বলতে পারে। মুখ্যমন্ত্রী আসামে যেতে পারেন, মুখ্যমন্ত্রী আন্দোলন করবার জন্য গোয়ায় যেতে পারেন, এমনকি আন্টার্কটিকায়, আমরা তো শুনছি আন্টার্কটিকায় অমিত শাহ গ্রেপ্তারের দাবিতে ওখানে অবস্থান হবে আর মঙ্গল গ্রহে মোদি হটাবের জন্য পদযাত্রা হবে। এগুলো তৃণমূলের পরিকল্পনার মধ্যে আছে। এটা নিয়ে দেশের মানুষ হোক তদন্ত হোক, বিজেপিকে ফাঁসান, এতক্ষণ পর্যন্ত ও ফাঁসাতে পারেনি।